কি গাবো আমি, কি শুনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শুনাবো আজি আনন্দ ধামে। কেমন ভাসিছে অবিরামে। কি গাবো আমি, কি শুনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শুনাবো আজি আনন্দ ধামে। নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ রইল আজকে পজিটিভতার পর্দায় চোখ রাখার জন্য। কাছে দূরে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত এবং সাদর আমন্ত্রণ আজকের অনুষ্ঠান দেখার জন্য। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের বর্তমান সময়ে একজন কবি, নাট্য অভিনেতা, সঙ্গীত শিল্পী। গান তো আপনারা শুনলেন, সুমিষ্ট কণ্ঠ উইদাউট মিউজিকে, এবং যে ত্রিপুরা রাজ্যের একজন সুপরিচিত মুখ মিস্টার সৌরপ্রতিম শর্মা। নমস্কার দর্শক বন্ধুদেরকে, নমস্কার। আমার প্রিয় শিশিরদাকেও নমস্কার জানাই। ধন্যবাদ শিশিরদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনি ভীষণ ব্যস্ত, তবু আমাদের মাঝে এসছেন। সুদূর খোয়াই থেকে আমাদের আগরতলা শহরে এসছে আজকে সকালবেলা। আমরা আপনার সাথে কথায় চলে যাব। প্রথমে আপনি যে গানটা গাইলেন রবীন্দ্রসঙ্গীত, খুব সুমধুর কণ্ঠে আপনি গাইলেন। তাল লয় ঠিকই আছে, একটু একটু বেতাল হলেও ভালো হয়েছে, সুন্দর উইদাউট মিউজিকে। আমরা এবার একটা আপনার স্বরচিত কবিতা শুনব। যেহেতু কবি, রাজ্যের বর্তমান সময়ের বিশিষ্ট কবি সৌরপ্রতিম, একটা ওনার স্বরচিত কবিতা আমরা শুনবো এবার। আমি
প্রথমেই যে স্বরচিত কবিতাটি আপনাকে পাঠ করে শোনাবো, এই কবিতাটির নাম হলো অনন্তের প্রতি। আপনি নাম শুনেই বুঝতে পারছেন যে আমি আসলে আমার যে পরম পুরুষ যিনি সৃষ্টিকর্তা, ওনাকে উদ্দেশ্য করেই আমি এই কবিতাটি লিখেছি। এবং দর্শনে একটা উল্লেখ রয়েছে যে মিস্টিকিজম। তো মিস্টিকিজম ব্যাপারটা হচ্ছে সসীম এবং অসীমের মধ্যে মেলবন্ধন স্থাপন করার জন্যে একটা অবিরাম প্রয়াস চালিয়ে যাওয়া, এটাকে মিস্টিকিজম বলা হয় দর্শনের ভাষায়। তো সেই মিস্টিকিজমের উপরই আমার এই কবিতাটি লেখা হয়েছিল অনেকদিন আগে। সেই কবিতাটি এখন আপনাদেরকে আমি পাঠ করে শোনাবো। গহন আঁধার রজনী মাঝে চলেছি আমি একা, কেউ নেই তবু শুধু তোমাকেই কাছেই পেলাম দেখা। জানি তোমার নেই কোনো বেশ, রূপের তবু নাই কো শেষ। দেখেছি তোমায় সদূর গগনে, ছিলে যখন ধ্রুব তারা, ছিলে তখন মোর স্পন্দন হয়ে, যখন তোমাতেই ছিলেন হারা। বিন্দু জানে সিন্ধুতেই হবে তার পরম আলোয়, চলার পথে তবু আসে ক্ষণে ক্ষণে হারিয়ে যাওয়ার ভয়। হায় রে পাগল, ভয় কি সাজে তোর? শুনেছি যে বাঁশির সুর, দেহখানি মোর মাটিতেই জানি, মন চলে যায় বহু দূর। তবু সদা চঞ্চলে মন, মানে না যে কোনো বারণ, এখানে ছোটে সেখানে ছুটে, খুঁজে ফেরে অমূল্য রতন। বুঝে কখনো কখনো অবুঝ, করেছি যে হায় কতক ভুল, চলার পথে সময়ে সময়ে গুনতে হয়েছে মাসুল। না জানি এমনে এ গোলক ধাঁধায় পেরিয়েছি কত কাল, যদিও জানি ফিরে যাবই আমি, তুমি যে ধরেছ হাল। ওগো যেন মোরার তর নাহি সয়, সয় না কো আর কালোয়, নিয়ে চলো সেথায় যেথা পাবো আহা নতুন পথের আলোয়। বাহ, অসাধারণ। কবিতার নাম ছিল অনন্তের। অনন্তের প্রতি, ঈশ্বরের প্রতি এটা প্রার্থনা করে লেখা। হ্যাঁ। সুন্দর কবিতা আমরা শুনলাম সৌরপ্রতিমের। আমি অ্যাকচুয়ালি শিশির দা, প্রথমে আমি কবিতাটার নাম রেখেছিলাম নতুন পথের আলোয়, কিন্তু আমি তারপরে চিন্তা করলাম আমি এটা যাকে উদ্দেশ্য করে লিখছি তার প্রতি একদম মানে কবিতার নামটাও এমন হোক। নতুন পথের আলোয় কিন্তু সুন্দর, নতুন পথের আলোয়। আর অনন্তের প্রতি, অনন্ত মানে যিনি আমাদের সৃষ্টিকর্তা, যার কোনো আদি অন্ত নেই, অন্তহীন, আদি নিরাকার। হ্যাঁ, একদম ঠিক, দারুণ কবিতা। অসংখ্য। আচ্ছা সৌরপ্রতিম, আপনি কবিতা কেন লিখেন, কি কারণে? অন্য কিছু করতে পারেন, কবিতা কেন লিখেন? কবিতা হলো একজন কবির জীবন বেঁচে থাকার রসদ। কবিতা ছাড়া একজন কবি মানে তার হয়তো শ্বাস প্রশ্বাস চলতে পারে, সে 3 বেলা 3 মুঠ খাবে, হাঁটবে, চলাফেরা করবে, কিন্তু তার যে ভেতরের যে একটা সত্তা আছে, হ্যাঁ, সেটা থাকবে না। মানে একটা জীবন্ত লাশের মতো বলা যেতে পারে, এরকমটা হয়ে যাবে। তাই আমি বলবো যে একজন কবির সঙ্গে কবিতা মানে এটা একটা এমনই বন্ধন, অটুট বন্ধন, আত্মার বন্ধন, আত্মিক বন্ধন। ধন্যবাদ তোমাকে। কত বছর হলো কবিতা লেখা? আমি ছোটবেলা থেকেই কবিতা লিখি। প্রথমে টুকটাক ছড়া লিখতাম, তারপরে যখন ধীরে ধীরে বয়স পেরোলো, ক্লাস 9-এ 10-এ উঠলাম, তখন একটু বড় বড় কবিতা, মনের ভাবনাও তখন সেইভাবে বিকশিত হতে থাকলো। আর এখন তো মানে সত্যি কথা বলতে ছোটও লিখি, বড়ও লিখি, যখন যেই ভাবনা মনে আসে, আবেগ আসে, সেটাকেই আমি আমার কলমের দ্বারা। এসব লেখালেখির পেছনে কেউ না কেউ থাকে। তুমি কি কারোর প্রেমে পড়েছিলে? প্রেমের থেকে লেখা না? হ্যাঁ, আমার আসলে দেখুন, কবিরা যখন কোনো একটি কবিতা লিখে তখন প্রত্যেকটি কবিতার পেছনে একটা না একটা গল্প লুকিয়ে থাকে। একদম। এবং এটা এক একটা কবিতার জন্য এক এক রকমের গল্প থাকে। এখন যে আমি প্রথমে যে কবিতাটা পাঠ করলাম অনন্তের প্রতি,
এটার ভাবটা হলো সম্পূর্ণ ঈশ্বরকে নিয়ে। একদম সেদিন হয়তো এমন ছিল যে আমি ঈশ্বরের প্রতি কোনো একটা বিষয় নিয়ে খুবই আবেগময় হয়ে পড়েছিলাম, শুধু ঈশ্বরের কথাই স্মরণ করছিলাম, তাই ওই সেদিন আমি এই কবিতাটা লিখেছি। তো আমি ভালোবাসা থেকেও আমি একটা কবিতা লিখেছিলাম, মানে কাউকে ভালোবেসে তাকে আমার এতই মানে একজনকে যখন আমরা ভালোবাসবো তখন কিন্তু আমরা তার বাহ্যিক বিষয়টা না, শুধু সে কি নারী না পুরুষ? সে অবশ্যই কোনো এক নারী ছিল, নারী। হ্যাঁ আমার নারী বন্ধু ছিল। হ্যাঁ, তো তাকে আমি যখন ভালোবেসে কবিতাটা লিখেছিলাম, তো এই কবিতাটা পরবর্তী সময়ে আমার বন্ধু মহলে এবং যারা কবি সাহিত্যিকরা রয়েছেন, এমনকি রাজ্য স্তরেও আমি এই কবিতাটা পাঠ করেছি। সমস্ত যারা কবি সাহিত্যিক মহল, বন্ধু বান্ধব মহল, শুভাকাঙ্ক্ষীরা সবাই খুব সুন্দর, খুব ভালো বলেছেন। তো আমি এই কবিতাটি আপনাকে পাঠ করে শোনাতে চাইবো। একদম। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ওই দিন আমি যাকে আগে, এটা অনেক আগের কথা, যাকে আমি ভালোবাসতাম সেদিন তার কথাই ভাবছিলাম। যে কবিতা লেখার পেছনে কি উনি না অন্য কেউ? প্রেরণাটাকে, উৎসাহ প্রেরণাটা কে, কার কাছে উৎসাহ পেয়েছেন আপনি? দেখুন, উৎসাহটা অ্যাকচুয়ালি আমি যদি বলি, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যম থেকে উৎসাহটা আমি পেয়েছি। ঠিক আছে, কখনো আমার যিনি বাংলার টিচার ছিলেন ছোটবেলায়, সরজিৎ ভট্টাচার্য, উনিও একজন বিশিষ্ট লেখক, ওনার কাছ থেকে উনি একটা বই লিখেছিলেন কেউ কথা রাখেনি, তো ওনারই বইটা পড়ে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম। অনেক সময় আরেকজন ছিলেন আমার বাবার কলিগ, আমার বাবা যখন ওই চাকরি করতেন, ওনার একজন কলিগ পার্থ চক্রবর্তী। বাবার নাম কি আপনার? আমার বাবার নাম দেবী প্রতিম শর্মা এবং ডাক নাম মালু বলে সবাই। উনি আছেন এখন? না, উনি বিগত হয়েছেন, উনি প্রয়াত হয়েছেন আজকে 10-12 বছরের উপর। তো ওনার কলিগ, ওনার নাম ছিল পার্থ চক্রবর্তী, উনিও আমাকে খুব অনুপ্রেরণা দিতেন। এরকম বিভিন্ন সময়ে, বা এই যে প্রকৃতির আলো বাতাস, মানে শীতের দিন, গরমের দিন, বৃষ্টির দিন, তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। মানে একটা যে নির্দিষ্ট মাধ্যম এটা আমি বলতে পারবো না। ধন্যবাদ, সুন্দর কথা বলে। যে আমি ওই কবিতাটি যেটি বলছিলাম, এটা প্রেমের থেকে আমি কবিতাটি লিখেছিলাম। তো কবিতাটি ছিল এরকম, আমার তুমি কবিতাটির নাম। আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। প্রত্যহ তোমায় দেখি নব আঙ্গিকে, আর দেখি যে নব নব রূপের ছটা, অবয়বে তোমার এমনই দ্যুতি ছড়ায়, যেন লক্ষ্মী পূর্ণিমায় উজ্জ্বল ঘন ঘটা। ওই কাজল কালো চোখের চাউনি, আর খোঁপায় বাঁধা ওই কেশরাশি, আর আছে এক শুভ্র দীপ্ত সতেজতা, সাথে রঙিন ঠোঁটের অনাবিল হাসি। প্রীতির আবেশে ভাবনার মায়াজালে অবসরে হয় স্বপ্নীল ইন্দ্রলোক খোঁজা। তাই হৃদয়ের কাব্যিক রসনা বিলাসে তোমাকে দেখেছি গো ওহে অপরূপা। মুখ হৃদয়ের ভাষা সে যে শাব্দিক নয়, তাই তো জানান্তিকে হয় অজানা ভয়। আজ তাই তুমি আমারই কাব্য প্রকাশ, তব মর্ম ছুঁবে কবিতা আমার বিশ্বাস। বাহ বাহ, দারুণ দারুণ, একদম প্রেমের কবিতা। প্রেমের কবিতা ভরিয়ে দিল আজকে আমাদের এই পজিটিভ বার্তার ঘরে। ধন্যবাদ সৌরপ্রতিম। আর পজিটিভ বার্তার নামটাই তো পজিটিভ, তো এখানে যা কিছুই আমরা আলোচনা করব সবটাই পজিটিভ। এটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম। এখানে সবাই আছে, নাচ গান হচ্ছে, বাচ্চারা আসছে, নাচছে গাইছে, এবং নৃত্যের তালে তালে, কবিতার তালে তালে, নাটক আর বিভিন্ন মানুষ এখানে আমরা উপস্থাপন করছি অনুষ্ঠান। দেখলে দেখতে পারবে তুমি এই অনুষ্ঠানগুলি চ্যানেলে। আমি তো দেখি, আমি প্রতিনিয়ত দেখি, আমার খুব ভালো লাগে আপনাদের এই অনুষ্ঠানগুলি। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, কবিতায় এমন কি আছে যে কবিতা লিখতে হবে? কি কারণ? কবিতা না লিখলে চলে না? না, আমি একটা কথা বলি, দেখুন শিশিরদা, কবিতা হলো সমাজের একটা প্রতিচ্ছবি। এটা হতে পারে সমসাময়িক, হতে পারে, কিংবা এটা অদূর ভবিষ্যতে বা দূরের কোনো ভবিষ্যতেও হতে পারে। মানে এখানে একটা প্রতিচ্ছবি প্রকাশ পায়, এবং এই কবিতার দ্বারা যেমন সমাজ গঠন করা সম্ভব, কবিতার দ্বারা কারুর আবেগ অনুভূতি এগুলিও প্রকাশ করা সম্ভব। তাই আমি বলতে পারি যে একটা মানুষের মৌলিক চাহিদা কি কি হতে পারে? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এবং কবিতাটাও এই মৌলিক চাহিদার মধ্যেই পড়ে। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অনুভূতি,
যে কবিতা ছাড়া একটি মানুষের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন হয়, তালের প্রয়োজন হয়, ছন্দের প্রয়োজন হয়, লয়ের প্রয়োজন হয়, এই সবগুলি কিন্তু কবিতার মধ্যে মিলেমিশে একাকার হয়ে আছে। একদম। আর কবিতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প। শ্রেষ্ঠ শিল্প, ঠিক আছে? একদম একদম। যেখানে কবিতা আছে সেখানেই সৃজনশীল, আর কবিতা নেই মানে এটা ধ্বংসের একটা স্তূপাকার, এমনও আমি ভেবে মানে ধরে একদম নিতে পারি। সত্যি কথা বলছো। কবিতার যে জার্নিটা এতদিন, যে ছোটবেলা থেকে ছড়া থেকে শুরু করে 2024-এ তুমি দাঁড়িয়ে রয়েছো আমাদের পজিটিভ, বসে আছো পজিটিভতার ঘরে। আজকে তোমার সাথে কবিতা নিয়ে কথা হচ্ছে, তুমি গান গাইবে, তুমি কি পেয়েছো, কি পেলে জার্নিটার মধ্যে? কি পেলাম, দেখুন আজকের দিনে এই যে মানে সবাই তো কি বলে টাকা পয়সা দিয়ে বিচার বিবেচনা করে, কিন্তু আমি বলবো আমি যেটা পেয়েছি সেটা কোনো দামে দরে কেউ পাবে না। এটা স্বয়ং ঈশ্বর প্রদত্ত এবং এটা অমূল্য। আমি যে ধরুন আপনিও যখন লেখেন, এই যে এক একটা কবিতা, এক একটা লেখা, এটা কিন্তু আপনার একটা সন্তানের মতো, একদম। ঠিক আছে কিনা? আত্মজা। হ্যাঁ, কেউ যদি বলে তোমার কবিতাটা আমি নিয়ে নেব, তোমাকে আমি 1000 টাকা দিয়ে দেবো, 2000 টাকা দিয়ে দেবো, আমি কোনোদিনও টাকার বিনিময়ে বা যে কোনো কিছুর বিনিময়ে আমি এই লেখাটাকে আরেকজনের কাছে আমি মানে তুলে দিতে পারবো না, কারণ এটা হলো আমার সন্তানের মতো। একদম। তাই এটা আমি কি পেলাম, এটা মানে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু। আমি আমার মানস জগতে, ভাব জগতে অনেক কিছু পেয়েছি। এবং বিশেষ করে যখন দেখি আমার কবিতাগুলি পড়ে, আমার লেখাগুলি পড়ে কেউ অনুপ্রাণিত হয়েছে, কেউ একটা সঠিক কাজ করছে, ভুল পথে সে চলে গিয়েছিল, সে আমার একটা গল্প ছিল, হ্যাঁ এরকমই লিখেছিলাম যে নেশা করে মানুষের কিরকম একটা দুরাবস্থা তৈরি হয়। তো এটা পরে সে যখন ভাবলো, আমার সঙ্গে যোগাযোগ করেছে যে দাদা তোমার এই লেখাটা পরে আমার খুব ভালো লেগেছে, আমি আজ থেকে এটা ছেড়ে দিলাম। তো যখন এই জিনিসটা দেখলাম আমার খুব ভালো লেগেছে। এটা কোনো সময় টাকা পয়সা এইসব দিয়ে কোনো পরিমাপ করা যায় না। একদম ঠিক আছে কিনা? সত্যি কথা। আচ্ছা, এই যে ক্লাস 8-9 থেকে যখন কবিতা লেখা শুরু হয়েছিল, মানে লেখালেখি শুনছে, বন্ধুরা জানতো, এলাকার মানুষ জানতো যে এই সর্বপ্রথম কবিতা লেখে, কবি কবি বাপ, ছন্দের অভাব, এরকম কথা শুনেছো? হ্যাঁ, শুনেছি। আর বিশেষ করে এটা আমাকে শুনতে হয়েছে, কখনো বাড়ির মানুষের কাছ থেকেও শুনতে হয়েছে। ওনারা তো হয়তো জানেন না, মা বাবা বলেনি। যেমন ধরুন না, আমার ছোট ভাই, হ্যাঁ ও তো বুঝতে পারে না, ও তো আমার থেকে বয়সে আরো ছোট, ও হয়তো বলে ও কি লিখছে, কি করছে, এগুলি করে কি করবে ও, হ্যাঁ। তো এরকম ব্যাপার আছে। বা আশেপাশের যারা মানুষ আছে, হ্যাঁ ওরা বলে আরে ও কি লেখে, কি পাঠ করে। অনেক সময় যখন নাটক করতে গিয়ে, রিহার্সাল করতে গিয়ে এমনও হয় আমি সময় পাই না, সারাদিন অফিসের কাজ করে এলাম, কখন রিহার্সাল করব? এই রাতের বেলা বসে 11টা 12টা 1টা বাজে আমি রিহার্সালের মানে সংলাপ মুখস্থ করতে থাকি, একদম জোরে জোরে আবৃত্তির মতন করে, বা যেভাবে সংলাপ বলতে হয়। তো আশেপাশের মানুষ তারা শুনে আরে ও কি করছে, রাত্র 12টার সময় পাগল হয়ে গেছে নাকি, তো এরকম অনেকে বলে। কিন্তু তারপরেও মানে আমার যে আভ্যন্তরীণ যে একটা মানে যে এটার প্রতি যে একটা টান, মানে এই প্রথমে যে বললাম একটা আত্মিক বন্ধন, সেটা কেউ কখনো এটা মানে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। একদম। পিছিয়ে লোকে কিছু বলে সে নিয়ে আমরা চিন্তা করব, সেটা নিয়ে আমাদের সৃষ্টি আমরা করে যাব, আমাদের সৃষ্টি আমরা করে একদম। এবং এটা করে যাব শুধু আমাদের নিজের জন্য নয়, এটা সমাজের জন্য। সমাজ সেবা অনেক রকম হয়, এটা একটা সমাজ সেবা, সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কবিরা কবিতা লিখে চলেছে, নতুন সৃষ্টি করে চলেছে, তাই তো? আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, আজকালকার দিনে যখন বয়ঃসন্ধির সময়টা আসে না, তখন অনেক ছেলে কবিতা লেখে টুকটাক, ওই সময় একটু মানে ভাবের মধ্যে থাকে, তো এই সময় চর্চাটা একটু মাঝে মধ্যে কবিতার মধ্যে আসে। কিন্তু ওরা শুধু প্রেম ভালোবাসা ইত্যাদি নিয়ে কিছুদিন চর্চা করে তারপরে কোথায় হারিয়ে যায়। একদম। কিন্তু আমি বলবো, তুমি যদি মনে করো যে তুমি লেখক হবে, তুমি একজন কবি হবে, তুমি একজন কবি হতে চাও, তাহলে তোমার আগে ভিত্তিটা তৈরি করতে হবে। বিভিন্ন যে কবিতা আমাদের রাজ্যের দেখি, যারা প্রবীণ কবি সাহিত্যিকরা রয়েছেন বা নতুন প্রজন্মের অনেক কবি সাহিত্যিকরা রয়েছেন, ওরাও খুব ভালো লেখে। তুমি আগে ওইগুলি পড়ো, ওইগুলি পড়ে বুঝতে চেষ্টা করো ও কি বলতে চাইছে,
ঠিক আছে, এরকম ভাবে ধীরে 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 তোমার একটা ভিত্তি যখন তৈরি হবে, তখন তুমি দেখবে আজকে যেটা তুমি লিখতে চাইছো একটা ভাব নিয়ে, এটা হয়তো তুমি 10 লাইনে তোমার ভাবটা প্রকাশ করলে, কিন্তু দেখা যাবে যে তোমার মানে ওই কবিতাগুলি পরে ওই ভিত্তিটা যখন তুমি একদম শক্ত করে নিলে, তখন দেখা যাবে তুমি 2 লাইন লিখেই ওই ভাবটা প্রকাশ করে একদম। ফেলছো। ঠিক আছে কিনা? একদম। আর সবচেয়ে বড় কথা যে যখন কবিরা লিখে তখন তাদের মন প্রাণ ধ্যান শুধু লেখাতেই থাকে। শুধু লেখাতেই থাকে, একদম শুধু লেখা। সত্যি কথা। আচ্ছা, এবারে একটা কবিতা শুনবো, আচ্ছা, আর একটা স্বরচিত কবিতা। এই পজিটিভতার পক্ষ থেকে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আমরা। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের বর্তমান সময়ের একজন বিশিষ্ট কবি, একজন নাট্যাভিনেতা, সঙ্গীত শিল্পী মিস্টার সৌরপ্রতিম শর্মা। সবাই সঙ্গে থাকবেন। তো শিশিরদা, আমি আরেকটি কবিতা পাঠ করব। এটা আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থাটা কিরকম পর্যায়ে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আমি কবিতাটা লিখেছিলাম, এবং কবিতার নামটা পড়লেই অনেকে বুঝতে পারবে যে কি নিয়ে কবিতাটা। কবিতার নাম হলো হাল ফ্যাশন, এবং কবিতাটা আমি 3টা পর্বে লিখেছি। প্রথম পর্বটা আমি পাঠ করে শোনাচ্ছি। মহামানবের মর্মগাথা বেঁধেছে জীর্ণ পুঁথি, কালের স্রোতেই ভাসছে ভুবন, জেগেছে নতুন মতি। নতুন মতির এমনই রীতি হয়েছে যে হাল ফ্যাশন, সেই আদিম রুচির মোহজালেই জড়িয়েছে মনোপ্রাণ। নিছক যান্ত্রিক কচকচানি হয়েছে সারোৎসার, কৃষ্টি ঐতিহ্যের আভিজাত্যতায় সহ্য হয় না আর। এবার পর্ব 2। ব্যস্ত প্রহরে শুধু ইঁদুর দৌড়, দিশেহারা হয়ে ছুটে বেড়ায় সোনার হরিণের পিছু নিয়ে, ভাবনার অবকাশটুকু নাই। চাহিদার জাতাকলে পড়েই মগজ পিষে যায়। কালের বিবর্তনে দেখেছি চিল শকুন নয়, মানুষের মাংস মানুষেই খায়। আর এবার লাস্ট পর্ব, পর্ব 3। মেকি হাসিতে মেথেছে আজি পালিশ করা 2 ঠোঁট, আর হিয়ার মাঝে ফুঁসছে ক্ষুধা লুট বাজারে লুটরে লুট। মিথ্যে স্বার্থের মায়ায় ভুলে ধরা হলো শূন্য জ্ঞান, এমনই উদ্ভট সব তথ্যের ভিড়েই জীবনটাই যে হয় নিষ্প্রাণ। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। এটা হলো হাল ফ্যাশন, হাল বর্তমান ফ্যাশন। সময়ের প্রতিচ্ছবি এই কবিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দারুণ খণ্ডচিত্র আমরা দেখলাম বর্তমান সময়ের। আচ্ছা, তুমি তো নাটকও করো, নাটক কি কি নাটক করেছো মনে আছে? কটা করেছো? যেমন আমি অনেক নাটকই করেছি, তার মধ্যেও বিশেষ করে যেগুলি উল্লেখ করতে হয়, যেমন গুদুলি বেলা, উত্তরণ, জীবন মানে। এটা আমি ওই যখন আমার বয়সটা একটু কম ছিল, জীবন মানে নাটকটা আমি যুব উৎসবে করেছিলাম। তো এখানে ফার্স্ট হয়ে আমরা স্টেট লেভেলেও ফার্স্ট হয়েছিলাম। তারপরে আমরা যখন বাইরে যাব, তো তখন এটাকে হিন্দিতে করতে লাগবে। তো সবাই, কেউ তো আর বাংলাতে বললে বুঝবে না সংলাপ, হিন্দিতে করতে লাগবে। তো তখন এটার নাম ছিল জিন্দিগি কা মতলব। বাহ, তো এরকম করে অনেকগুলি নাটকই করেছিলাম। একটা দুটো সংলাপ আমরা শুনি। একদম একদম। তো যেমন আমি গুদুলি বেলার একটা বিষয় বলছি। গুদুলি বেলার মধ্যে এই এখানে বৃন্দাবন করে একটা চরিত্র, দাদু আর একটা চরিত্র, মা আর একটা চরিত্র। তো ওরা বসে গল্প করছে। ওই মা যে বললাম, ওই মার ছেলে আবার গিয়েছে কাশ্মীরে। কাশ্মীরে সে এখানে বর্ডারে ফৌজিতে চাকরি করছে। ফৌজি ছিল। তো হঠাৎ করে খবর আসে যে সে মারা গিয়েছে। হ্যাঁ, ওই বর্ডারের গোলাগুলিতে সে মারা গিয়েছে। তো তখন যেমন একটা বৃন্দাবনের চরিত্রে আমি ছিলাম, তো বৃন্দাবনের একটা এই সংলাপ যেমন ছিল, হ্যাঁ, বর্ডারে বর্ডারে যুদ্ধ চলছে, যুদ্ধ, 3টা গুলি আইয়া লাগলো মানিকের মুখে, মানিক। তো এরকম করে একদম অনেক সংলাপ আছে, একটা সংলাপ ছিল। হ্যাঁ, এটা আমার মনে আছে কেন, কারণ এটা খুবই একটা ইমোশনাল একটা জায়গা। একদম দারুণ দারুণ। আর এই গুদুলি বেলা নাটকের মধ্যে আরেকটা বিষয় খুব সুন্দর ছিল। আমরা জানি যে আমাদের বাংলার একটা মানে গর্ব বলা যেতে পারে যে এই পট গান। এই পট গানটা কিন্তু এখন আর কোথাও আপনি শোনা যায় না, শিশিরদা আপনি শুনতে পাবেন না। বিশেষ করে শহরাঞ্চলে তো একদমই না।
মফস্বলেও কোথাও কোথাও শোনা যায়, আর গ্রামাঞ্চলে এখনো এটা কিছু কিছু জায়গায় হয়তোবা শোনা যেতে পারে। কিন্তু এখন এটা মোটামুটি লুপ্ত লুপ্তপ্রায় লুপ্তপ্রায় লুপ্তপ্রায়, হ্যাঁ। বলা চলে। তো ইদানিং দেখা যায় না। আমরা হ্যাঁ। আজ থেকে 20-25 বছর আগে মনে হয় এটা শোনা ছিল যে একটা এরকম একটা পর্দা লাগানো থাকতো, অনেক ছবি থাকতো, হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ, এই ছবি ছিল থাকতো, না। ধরুন না শ্রীকৃষ্ণ রাধার হ্যাঁ। ছবি টবি আঁকা থাকতো, ধরুন এটা একটা পট, হ্যাঁ। এখানে শ্রীকৃষ্ণ রাধার ছবি আঁকা থাকতো বা রাম সীতার ছবি আঁকা থাকতো, এরকম ভাবে পটে ধরে 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 এইভাবে একটা লাঠি থাকতো, লাঠি দিয়ে এইভাবে দেখিয়ে দেখিয়ে গান গাইতো। শুনে একটু শোনো, আমরা শুনি তো ছোট্ট ছোট্ট করে। ছোট্ট করে শোনাবো। তো ধরুন এটা আমার একটা পট, হ্যাঁ, একটা পট, হ্যাঁ হ্যাঁ। পট, এখানে ধরুন শ্রীকৃষ্ণ রাধার একটা ছবি আঁকা আছে, আমি এটা দেখিয়ে দেখিয়ে আপনাকে ছোট্ট করে শোনাচ্ছি। সত্য যুগে ছিল প্রভু বিষ্ণু নাম ধরে, লক্ষ্মী নারায়ণে সৃষ্টি ত্রিভুবন করে, সত্য কথা সত্য চিন্তা সদা সদা লাভ, সকলে আছেন সুখে সকলে নিষ্পাপ, তেতা যুগে রামচন্দ্র রূপে জন্ম নিলে, পিতৃ শর্ত পালনে রাম বনবাসে গেলে, মাতৃভক্ত পিতৃভক্ত স্নেহশীল রাম, আদর্শ পুরুষ তুমি এই সারদাম, শ্রীকৃষ্ণ রূপে তুমি এলে দাপরেতে, ঘরে ঘরে পাপি তাপি তুমি উদ্ধারিতে, শ্রীকৃষ্ণ নাম সারা অন্য গতি নাই, সবে মিলে একবার চলো কৃষ্ণ নাম গায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। এইগুলি আর নেই, এগুলি বাংলার একটা সৃষ্টি, এগুলি বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি। তবে এরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কেউ করতো, হ্যাঁ, না দল বেঁধে, দুজন থাকতো সঙ্গী, হ্যাঁ। তাই না? কিন্তু আমরা যারা কবি সাহিত্যিকরা লেখকরা আছি, এটা আমাদের কর্তব্য যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আছে, 1200 বছরের ঐতিহ্য, কিন্তু আমাদের এই যে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, এটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে লাগবে, এবং এর জন্য আমাদের যা যা করা প্রয়োজন সেগুলি আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে লাগবে। সঠিক সঠিক এবং কথা। এটাও উল্লেখ করতে হয়, মানে এবার যে এই কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে যে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে, সেটা সত্যি আমি বাঙালি হিসেবে নিজেকে গর্বিত মনে করি, ঠিক আছে কিনা? 1200 বছরের একটা ভাষা, পুরাতন ভাষা, যার কিনা ব্যাকরণ থেকে আরম্ভ করে গদ্য কবিতা সমস্ত দিকে এর 6 লাখ, তো এটা মানে বিশেষ প্রাপ্তি। এটা বিশেষ প্রাপ্তি নয়, এটা মানে দরকার ছিল, এটা বিশেষ প্রাপ্তিও বলা যায় না। এবং বাংলা কিন্তু আমরা শুধু অনেকে ভাবতে পারি যে ত্রিপুরাতেই আমি বাংলা বলি, বা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে আমরা বাংলা বলি, এমনটা নয়। কিন্তু আফ্রিকার একটা দেশ আছে সিয়েরা লিওনি, সেখানেও বাংলা ভাষা হলো রাষ্ট্রভাষা। এরকম অনেক কিছু আছে। বাংলা কিন্তু শুধুমাত্র যে এই বঙ্গদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এমনটা নয়, সারা বিশ্বে এর মানে প্রভাব রয়েছে বাংলার। একদম। ত্রিপুরার সাহিত্য বর্তমানে কোন দিকে এগিয়ে চলেছে তোমার কি মনে হয়? আমি মনে করি যে ত্রিপুরার সাহিত্যিকরা ওনারা বেশ ভালো লেখালেখি করছেন। প্রবীণ প্রজন্ম যারা রয়েছেন ওনারা নবীনদেরকে পথ দেখিয়েছেন যে কিভাবে লিখতে লাগবে, কিভাবে কি করতে লাগবে, সহযোগিতা করছেন। এবং নবীন প্রবীণ মিলে খুব সুন্দর একটা সাহিত্য চর্চা করার একটা যে পরিমণ্ডল লাগে সেটা ওনারা গড়ে তুলতে পেরেছেন ওনারা এটা। তার জন্য আমি সমস্ত কবি সাহিত্যিক লেখক মহলকে আমি ধন্যবাদ জানাবো। যে নতুন প্রজন্ম যারা লেখালেখি করছে, একদম স্কুল কলেজ, তাদের লেখালেখিও ভালো লাগছে, তাদের প্রতি তুমি কি বার্তা দেবে? তাদের প্রতি আমি ওই প্রথমে যে বলেছিলাম যে আমরা বিশেষ করে বয়ঃসন্ধিকালে লেখালেখিটা একটু মনে ভাব আসে, আবেগ আসে, লেখালেখি করি তখন। কিন্তু এভাবে লেখালেখি করলে বেশি দিন মানে চলা যাবে না। এটাকে কেউ যদি চায় যে আমি আসলেই লিখতে থাকবো, মানে জীবনভর একটু না একটু লিখতে থাকবো, তাহলে এই যে বিভিন্ন কবি সাহিত্যিকরা রয়েছেন, অন্যান্য যে বিশিষ্ট কবি সাহিত্যিকরা রয়েছেন, ওনাদের লেখাগুলি পড়তে লাগবে। আমাকে বই পড়ার অভ্যাস তৈরি করতে লাগবে। আজকালকার দিনে সবাই ফেসবুক নিয়ে এভাবে মুখটা গুজে বসে থাকে, এইভাবে করলে হবে না। কবিতার বই কিনতে লাগবে, কবিতা পড়তে লাগবে, গল্পের বই কিনতে লাগবে, কবিতা এরকম করতে লাগবে। তাহলেই ভিত্তিটা শক্ত হবে এবং সে দীর্ঘদিন যাবত লেখালেখিটাও করে যেতে পারবে।
একদম আগে ধন্যবাদ। ভিত্তিটা তৈরি করা দরকার। এবার একটা আমরা গান শুনি, তুমি একটা গান শোনা আমাদের। আচ্ছা, তো এক্ষণে আমি শিশিরদা একটি গান শোনাবো। ওই প্রথমে যে একটা আপনাকে কবিতা শুনিয়েছিলাম, আমার তুমি, হুম। তো মনে করেন যে এরকমই এটাও একটা- আমার তুমি। এটাও আমার তুমির মতোই, ঠিক আছে। তো এই গানটা আপনার এই লালন সঙ্গীত একটা, হ্যাঁ লালন সঙ্গীত, আমরা জানি লালন সাই বা লালন সঙ্গীত উনি খুবই আহ, মানে এমন এমন সঙ্গীত রচনা করে গিয়েছেন যা কালোজয়ী, একদম। কালোজয়ী সৃষ্টি। তো লালন সাহেবের যে সৃষ্টি, কালজয়ী সৃষ্টি, পৃথিবী যতদিন বেঁচে থাকবে ওনার সৃষ্টি, ওনার সৃষ্টি থাকবে, বাঙালির শ্রেষ্ঠ উপহার। একদম একদম। এবং আমি এখন যে গানটা গাইছি সেটাকে অ্যাকচুয়ালি মানে কোক স্টুডিও সিজন 4 করে একটা আপনি দেখবেন, তো ওখানে এই অনুপম রায় সিঙ্গার, অনুপম রায়, বাবুল সুপ্রিয় আর সাত্তকী ব্যানার্জি, এই তিনজনে মিলে একটা ফিউশনের মতন করেছেন। তো এটাই আমি একটু আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। এরপর একটা হিন্দির জায়গা আছে, এই জায়গাটা আমার খুবই পছন্দের। मैं वहाँ जा चुका हूँ, तू जहाँ रह चुका है, मैं वहाँ जा चुका हूँ, तू जहाँ रह चुका है, मेरे दिल में कहीं तू छुपा तो नहीं, मुस्कुराता हुआ तू यही है कहीं, ढूंढता फिर रहा एक निशानी तेरी, मिल भी जाए तो पूछू कहानी मेरी, किस लिए जी रहा हूं यहाँ, বাহ, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায়ে তেমন, কালারে হারায়ে তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে,
ও আমার মনের মানুষের সনে मिलन पाने को मैं तेरा ओ मिलन पाने को मैं तेरा जोगी बन के फिरू देख बन बन में বাবা ओ जोगी बन के फिरू देख बन बन में मेरे मन में रहने वाले मेरे मन में रहने वाले कभी तो आ मेरे प्यासे नैनन में ओ कभी तो आ मेरे प्यासे नैनन में যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লুকো লজ্জার ভয় যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লুকো লজ্জার ভয় লালন ফকির ভেবে বলে সদাই লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রেম যে করে সে জানে ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে কি বাবা ও আমার মনের মানুষের সনে দারুণ 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 গান এই গান লালন সাহেবের শ্রেষ্ঠ গান একদম একদম হ্যাঁ? একদম। প্রত্যেকটা প্রেমিকের এটা মানে কি- প্রত্যেকটা প্রেমিক না সঙ্গীত শিল্পীর মনে সঙ্গীত শিল্পী, গেঁথে প্রেমিক, রয়েছে এই গান প্রত্যেকটা ওদের- অনুষ্ঠানে গান এই গান আজকাল আমাদের মুম্বাই রিলেটেড শো বাংলা রিলেটেড সমস্ত জায়গাতে এই গানগুলি হয়। একদম 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 খাঁটি কথা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি আমরা অনুষ্ঠান শেষ করবো আজকে আমাদের সৌরপ্রতিম একটা স্বরচিত কবিতা দিয়ে যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন সবাই আর একটু সঙ্গে থাকবেন আমরা একটা স্বরচিত কবিতা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব এবারে দেখুন আমরা অনেক কথা বললাম কিন্তু অনেক কথা বলার আমাদের শেষ কথা কি থাকে যে আমাদের একটা সংকল্প থাকা চাই একদম জীবন চলার পথে একটা লক্ষ্য একটা সংকল্প ছাড়া কিন্তু চলা যাবে না এটা কবি সাহিত্যিক এবং সমাজের বিশিষ্ট গুণী সজ্জন মণ্ডলী বা আরো যারা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সমাজের বুদ্ধিজীবী মহল যারাই রয়েছেন সমাজসেবীরা প্রত্যেকের একটা সংকল্প এবং এই সংকল্প নিয়ে আমার একটি লেখা এটি আপনাদেরকে আমি পাঠ করে শোনাতে চাই ঘুমের জড়তা কাটিয়ে শেষে এসেছে দিনমান চঞ্চল হিল্লুলে কল্লুলময় তোমার আমার প্রাণ অতীতের পঙ্কিলতায় কখনো আর হারাবো না নতুন ভোরের নতুন সূর্যই দিবে মোরে চেতনা সবারে লয়ে একসাথে চলার করেছি যে পণ মাটির ভুবনে স্বর্গ আনিবই দেখি এমনই স্বপন জগৎময় ত্রিবিধ দুঃখ নিবারণে গাইব মৃত্যুঞ্জয়ী গান ধর্মযুদ্ধে শাশ্বত সত্যের বিজয়ে জাগবে বিশ্বভরা প্রাণ সত্যের প্রতিষ্ঠা চাই ধর্মের প্রতিষ্ঠা চাই একদম এটাই হোক আমাদের আজকের মানে সংকল্প ধন্যবাদ তাহলেই একটা সুন্দর সমাজ গঠন করা সম্ভব। একদম ধন্যবাদ আমরা সৌরপ্রতিম শর্মাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে পজিটিভ বার্তায় তুমি ভীষণ ব্যস্ত এবং সুদূর অনেক দূর থেকে তুমি আগরতলা এসছো সংস্কৃতি শহর আমাদের খোয়াই এটা দূর থেকে নয় সংস্কৃতির টানে তুমি আগরতলা চলে আমি এসেছো। একটা কথা বলছি শিশিরদা শেষ করার সময় একটু না বললেই না হয় আমি দুটা কথা বলবো সংক্ষেপে বলবো একটা হলো সংস্কৃতির শহর যেখানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হীরেন্দ্র সিনহা একদম। জন্মগ্রহণ করেছিলেন যেখানে সঞ্জয় করের মতো বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব যিনি সাদা পায়রার জন্য এরকম অনেকগুলি অনেক নাটক পুরস্কার আছে পেয়েছেন। হ্যাঁ প্রতিষ্ঠা লাভ করেছিলেন শুধুমাত্র রাজ্য বহির্রাজ্যে নয় আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলা সর্বত্র খোয়াইয়ের জয় জয়কার হয়েছে সেই শহর সংস্কৃতির শহর থেকে আমি একদম। এসেছি
আমি এমনকি আপনি যদি বলেন রাজনৈতিক ক্ষেত্রে, সেটাও কিন্তু এই বা সংস্কৃতির ক্ষেত্রে সবকিছুর আঁতুড়ঘর কিন্তু আমাদের খোয়াই। খোয়াই। তো তাই তোমাকে অনেক এবং অনেক আমি ধন্যবাদ। খোয়াই শহরের পক্ষ থেকে আমাদের শিশিরদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই শিশিরদা পজিটিভ আমাকে, বার্তাকে ধন্যবাদ জানাতে হবে। আমি বলছি শিশিরদাকে ধন্যবাদ জানাই, তৎসঙ্গে আমাদের পজিটিভ বার্তার যে সম্পূর্ণ যে টিম মেম্বার্স, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। একদম। আপনারা সমাজকে গঠন করতে, সমাজের উন্নতিতে যেরকম একটা ইতিবাচক বার্তা নিয়ে চলেছেন, একদম। হ্যাঁ, একটা গঠনমূলক চিন্তাধারা নিয়ে চলেছেন, তার জন্য পজিটিভ বার্তার সমস্ত টিমের সদস্যদের এবং আমার প্রিয় অগ্রজ প্রতিম শ্রীযুক্ত কবি, সাহিত্যিক, বিশিষ্ট অভিনেতা শ্রী শিশির অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ সর্বপ্রথম তোমাকে। আপনারা যারা অনুষ্ঠান দেখলেন, আপনারা বুঝতে পারছেন যে ত্রিপুরা রাজ্যের বর্তমান সময়ে একজন বিশিষ্ট কবি সৌরপ্রতিম শর্মা, সুপরিচিত এবং কবিতার পাশাপাশি কবি লেখাপড় নাটক করছেন, গান গাইছেন, আপনারা সব শুনলেন। আমরা গান দিয়ে শুরু করেছিলাম, অনুষ্ঠান শেষ করছি এটা কবিতা পাঠ দিয়ে সরেছে কবিতা। যারা দেখলেন আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং তোমাকে পজিটিভতার পর থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তুমি এইভাবে এগিয়ে যাও, নতুন নতুন সৃষ্টি করো, গান গাও, কবিতা লেখো, যাই করো, নতুন সৃষ্টি করে সমাজে যে দায়বদ্ধতা আছে সমাজকে সাহায্য করে যাও। আমরা অনুষ্ঠান শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।